আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাসের টাইমটা একটু চেঞ্জ হয়েছে, আমি এটা জানতাম না। তো তোমাদের হয়তো বা নেক্সট টাইম থেকে ক্লাস 5টাই হবে। আচ্ছা, তো তোমরা সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না আমাকে একটু জানিও। সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানিও। লেখা আমি লিখতেছি এখানে, একটু দেখা যায় কিনা একটু কনফার্ম করিও। প্রাণীর শ্রেণীবিন্যাস লেকচার 2, হ্যাঁ, লেকচার 2। ওকে, তো আমরা তো আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের লেকচারটাতে আমরা শিখবো হচ্ছে কয়েকটা বেসিক বিষয় আমাদের আজকে এই লেকচারটাতে শিখতে হবে। সেটা হচ্ছে তোমাদেরকে যদি বলি ক্লিভেজ বলে একটা বিষয় আছে, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ একটা প্রাণীকে বা বিভিন্ন প্রাণীকে তো বিভিন্নভাবেই আমরা ক্লাসিফিকেশন করতে পারি, সেটার আকারের উপর ভিত্তি করে। মানে গত ক্লাসে তোমাদেরকে যেটা পড়াইছিলাম যে আকারের উপর ভিত্তি করে ভাগ করতে পারি, তারপরে হচ্ছে ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে ভাগ করতে পারি, বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি। তবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ক্লিভেজের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি প্রাণীগুলোকে? ক্লিভেজের উপর ভিত্তি করে। তো এই ক্লিভেজের উপর ভিত্তি করে যে ভাগ করতে পারি, সেটার জন্য আমাকে জানতে হবে ক্লিভেজ জিনিসটা কী। তো এখানে আচ্ছা, আমার স্টুডিও সেটআপটা একটু চেঞ্জ করতেছি, তো পুরোপুরি কাজ শেষ হয় নাই, এই জন্য হয়তো বা একটু অসুবিধা লাগতে পারে দেখতে গিয়ে। আই থিঙ্ক খুব একটা প্রবলেম হবে না, যদি হয় আমাকে জানিও, হ্যাঁ। তো দেখো, তো ক্লিভেজের উপর ভিত্তি করে প্রাণীগুলোকে ভাগ করা যায়। তো আমরা এখন যে ক্লাসিফিকেশনটাতে যাচ্ছি, ক্লিভেজের উপর ভিত্তি করে, ক্লিভেজের উপর ভিত্তি করে, ঠিক আছে, ক্লিভেজের উপর ভিত্তি করে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সবার আগে আমরা যে জিনিসটা জানবো যে ক্লিভেজ জিনিসটা কি, সেটা আমরা আগে জানবো। আচ্ছা, এটা সিম্পল একটা বিষয়। ক্লিভেজ হচ্ছে, ধরো আমি যদি বলি, আগে বুঝি ক্লিভেজ কি, তারপর বুঝবো যে ক্লিভেজের উপর ভিত্তি করে কিভাবে ভাগ করা হয়, ঠিক আছে? আমরা ক্লিভেজটা জানি। ক্লিভেজের সংজ্ঞাটা তোমাদেরকে যদি দিই, যদি বুঝাই, ধরো এটা হচ্ছে একটা শুক্রাণু, হ্যাঁ, এটা কি একটা শুক্রাণু, কার সাথে মিলিত হবে? ডিম্বাণুর সাথে। এটা তো পৃথিবীর নিয়ম, একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলে যাওয়ার চেষ্টা করবে। যাই হোক, মিলে যদি যায় তাহলে যেটা হয়, শুক্রাণু আর ডিম্বাণু মিলে গিয়ে যেটা হয় সেটাকে আমরা কি বলি? জাইগোট বলি। কি বলি? জাইগোট। শুক্রাণু ডিম্বাণু মিলে গিয়ে যে জিনিসটা হয় সেটাকে কি বলে রে? ধরো এখানে মোবাইলের সাউন্ডটা কমায় নেই। ঠিক আছে, ওকে। তো এই শুক্রাণু আর ডিম্বাণু, ধরো এটা হচ্ছে শুক্রাণু, ঠিক আছে, এটা হচ্ছে ধরো ডিম্বাণু, দুইজন মিলে গেল, জোড়া লেগে গেল, জিনিসটা কি? জাইগোট। এটার নাম কি? জাইগোট। এখন জাইগোট, শুক্রাণু আর ডিম্বাণু মিলে হয়েছে জাইগোট।
স্যার আপনি পড়াচ্ছেন প্রাণী শ্রেণীবিন্যাস, এখানে আপনি এগুলো কি পড়াচ্ছেন, এগুলো লাগবে জানতে হলে তোমাকে একদম গোড়া থেকে জানতে হবে। খেয়াল করো, শুক্রাণু নির্মাণ মিলে গিয়ে কী হইলো, জাইগোট হইলো। এটা আমরা হাইড্রার ক্লাস করি, আমরা জানতে পেরেছি, তাই তো। এই জাইগোটটা একটু খেয়াল করো, এই জাইগোটটা কিন্তু বারবার বিভাজিত হবে। ভালো করে খেয়াল করো, এই যে জাইগোট যেটা তৈরি হয়েছে এটা কিন্তু কী হবে, বারবার বিভাজিত হবে। বিভাজিত হয়ে যদি হাইড্রার ক্ষেত্রে হাইড্রা হবে, মানুষের ক্ষেত্রে মানুষের বাচ্চা হবে, কুত্তা থেকে কুত্তার বাচ্চা হবে, ছাগল থেকে ছাগলের বাচ্চা হবে, ঠিক আছে। মানে এই একটা জাইগোটটাই বিভাজিত হয়ে হয়ে একটা প্রাণী হয়, তাই তো। জাইগোট মানে কয়টা কোষ, এই যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে তো জাইগোট মানে একটা কোষ, তাই না। এটাই তো বারবার বিভাজিত হয়েই বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন হবে, তাই না। কিন্তু এই জায়গায় খেয়াল করো, এই যে একটা কোষ থেকে বিভাজিত হয়ে কয়েকটা কোষ হবে, তারপর এখান থেকে পূর্ণাঙ্গ প্রাণীটা হবে, আস্তে আস্তে একসময় কী হবে, পূর্ণাঙ্গ প্রাণীটা হবে, তাই না। তো এই যে জাইগোটটা বিভাজিত হয়ে প্রথমে কি তৈরি করে, প্রথমে যে জিনিসটা তৈরি করে সেটাকে আমরা বলি ভ্রূণ। হ্যাঁ, এটা ভ্রূণ গঠন করে, ঠিক আছে। তারপর পূর্ণাঙ্গ প্রাণীটা আস্তে আস্তে তৈরি হয়। তো এই যে জাইগোট বিভাজিত হয়ে যে প্রাণীটা তৈরি হচ্ছে, এই যে বিভাজিত হয়ে তৈরি হচ্ছে, এই বিভাজনটাকে বলা হয়, এই যে বিভাজিত হয়ে যে তৈরি হচ্ছে এই বিভাজনটাকে বলা হয়, এই জাইগোট বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে এই বিভাজনকে বলা হচ্ছে ক্লিভেজ। এখন আমাকে বলো ক্লিভেজ বুঝছো কিনা। আমি আবারও বলি, জাইগোটটা বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি হয়, তাহলে এই যে বিভাজন যেটা হচ্ছে সেই বিভাজনটা কি বলা হয়, এই বিভাজনটা কি বলা হয়ে থাকে, ক্লিভেজ। এই বিভাজনটাকে কি বলা হয়ে থাকে, ক্লিভেজ, বা এটাকে আমরা সম্বেদ বলতে পারি। কি বলতে পারি, ক্লিভেজ, বা এটাকে আমরা বলতে পারি সম্বেদ। এটা বুঝছো কিনা বলো, ক্লিভেজ জিনিসটা বুঝছো কিনা বলো, ঠিক আছে। এই জিনিসটা বুঝছো কিনা জানাও তো। হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে সিম্পল একটা কথা। আমি তোমাদেরকে যদি বলি, এখন একজন বলছে যে বুঝি নাই ভাইয়া, হয়তোবা তোমার নেটওয়ার্কের সমস্যা ছিল, হয়তোবা তোমার শুনতে সমস্যা ছিল, হয়তোবা তুমি অন্য কোনো সেকশনে ছিলা, হয়তো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইউটিউব, হ্যাঁ কিছু একটাতে হয়তোবা না। এটা বোঝার কথা আমি কয়েকবার বলছি, তারপর আমি আরও একবার বলছি, একটু এদিকে মনোযোগী হও। শেষ করার আগে যদি আবার হোয়াটসঅ্যাপের দিকে চলে যাও, মেসেঞ্জারে চলে যাও, বুঝতে প্রবলেম হবে, কারণ আমরা তো আর মাল্টিটাস্কিং না, একসাথে তো আর কাজ করতে পারি না, তাই না। তো দেখো, আমি যদি বলি এই একটা শুক্রাণু, এই একটা ডিম্বাণু, তো একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়ে যেটা তৈরি হয়, একটা শুক্রাণু ডিম্বাণু জোড়া লেগে যেটা হয় সেটা হচ্ছে জাইগোট। ক্লিয়ার। এখন জাইগোট থেকে, এই জাইগোট কয়টা করে দেখো তো, দুইয়ে মিলে এক আকার হয়ে গেছে, যে তুমি আমি মিলে এক আকার, এখানে শুক্রাণু ডিম্বাণু মিলে যে এক আকার হয়েছে এটাই হচ্ছে কি জাইগোট। এখন এটা বারবার বিভাজিত হয়ে একবার যে ভ্রূণ হবে। ভ্রূণ কি, ভ্রূণ হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী হওয়ার বা প্রাণীটার রূপান্তরিত হওয়ার আগের অবস্থা, মানে আমরা যতদিন মায়ের পেটে ছিলাম সেটা ভ্রূণ অবস্থায় ছিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো, শুক্রাণু ডিম্বাণু মিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে জাইগোট। এই জাইগোটটা বিভাজিত হয়েই কিন্তু ভ্রূণ হয়। এই যে একটা জাইগোট, খেয়াল করো, জাইগোটটা কিন্তু কয় কোষী, জাইগোটটা কিন্তু এক কোষী, জাইগোটটা কিন্তু কয় কোষী, জাইগোট কিন্তু এক কোষী। এইটা বিভাজিত হয়েই কিন্তু যে গঠনটা হয়, এই এক কোষী জাইগোটটা বিভাজন হইলে বহুকোষী হবে না। এই যে বহুকোষী যে ভ্রূণটা, তাহলে এক কোষী একটা জিনিস থেকে বহুকোষী একটা জিনিস তৈরি হচ্ছে কিভাবে, বিভাজনের মাধ্যমে। আর এই বিভাজনটা কি আমরা বলতেছি, ক্লিভেজ। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি, এক কোষী জাইগোট সংজ্ঞাটা যদি আমরা এইভাবে দেই, যে এক কোষী জাইগোট যে বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণ তৈরি হয়, তাহলে এক কোষী জাইগোট যে বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণে পরিণত হয়, বহুকোষী ভ্রূণে পরিণত হয়, তাকে
কি বলে, ওই বিভাজনটা কি ক্লিভেজ বলা হয়। এটা সংজ্ঞাটা লিখে রাখো, আমার কথা যদি নাও বুঝো আমি সহজ করে লিখে দিছি, এটা তুমি লিখে রাখো। তো ক্লিভেজ বা এটাকে সম্বেদ, বাংলা কি বলতে পারি, সম্বেদ, তাকে ক্লিভেজ বা সম্বেদ বলে। এটা লিখে রাখো, চিত্রটা লিখে রাখো, তাহলে বুঝবা। এটা মানে যে চিত্রটা আঁকলাম শুক্রাণু নির্মাণের চিত্রটা লিখে রাখো। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা সামনের দিকে আগায় যাই। কান্না করতেছে কি, একটা বাচ্চা, হ্যাঁ একটা বাচ্চা কান্না করতেছে, তোমরা শুনতে পারছো। এখন তোমরা প্রশ্নের মধ্যে কি জিজ্ঞেস করতে চাচ্ছ, বাচ্চাটা কি আমার কিনা, না আমার না, আমি অবিবাহিত। হ্যাঁ, কারণ বাচ্চা কান্না করতেছে এটা তো বোঝাই যায়, আবার জিজ্ঞেস করতে হচ্ছে কে কান্না করতেছে, পাশের বাসা থেকে। খিদে লাগছে বোধহয়। তাহলে দেখো, তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি যদি পরবর্তীতে যদি আসি এই যে ক্লিভেজের উপর, তাহলে ক্লিভেজ তোমরা জানো। হ্যাঁ, তো ক্লিভেজ জিনিসটা এখন তোমরা জানো। এখন এই যে ক্লিভেজের উপর ভিত্তি করে, খেয়াল করো, এই যে ক্লিভেজের উপর ভিত্তি করে, মানে ক্লিভেজের উপর ভিত্তি করে এই কথাটার মানে কি, মানে হচ্ছে বিভাজনের উপর ভিত্তি করে, যে কোন ঢঙে সে বিভাজিত হচ্ছে, এই যে জাইগোটটা কোনভাবে বিভাজিত হচ্ছে সেটার উপর ভিত্তি করে আমরা ভাগ করব। মনে করো আমরাও তো একটা ক্লিভেজ থেকে হয়েছি, যে আমাদের ক্লিভেজটা কীভাবে বিভক্ত হয়েছে, অন্য একটা প্রাণীর ক্লিভেজ কীভাবে, এইটার উপর ভিত্তি করে ভাগ করা হয়। সেই ক্লিভেজের উপর ভিত্তি করে প্রাণীগুলো দুই রকমের হয়। কিছু প্রাণী আছে যাদের নির্দিষ্ট ক্লিভেজ হয়, কিছু প্রাণী আছে যাদের অনির্দিষ্ট ক্লিভেজ হয়। তো দেখো দুই রকমের। তো কিছু আছে যাদের কি হয়, অনির্দিষ্ট ক্লিভেজ হয়, অনির্দিষ্ট ক্লিভেজ। আবার কিছু প্রাণী আছে নির্দিষ্ট ক্লিভেজ। কিছু প্রাণী আছে যাদের কি হয়, নির্দিষ্ট ক্লিভেজ হয়। এখন বলতে পারো স্যার নির্দিষ্ট ক্লিভেজ আবার কোনটা, দাঁড়াও আমি বুঝিয়ে নিই আগে, বোঝানোর আগেই বুঝতে চাইলে তো প্রবলেম, একটু সময় দিতে হবে। তো দেখো ক্লিভেজের উপর ভিত্তি করে, ক্লিভেজ মানে কি, একটু আগে তোমরা বলছো যে বুঝছো। হ্যাঁ, ক্লিভেজ মানে বিভাজন। তো একটা প্রাণীতে, সকল প্রাণীর ক্লিভেজ তো একরকম হবে না। তো কিছু প্রাণী আছে যাদের অনির্দিষ্ট ক্লিভেজ হয়, কিছু প্রাণী আছে যাদের নির্দিষ্ট ক্লিভেজ হয়। এখন স্যার কথা হচ্ছে, স্যার অনির্দিষ্ট ক্লিভেজ দিয়ে আপনি কি বোঝাতে চান, কি চান আপনি? হ্যাঁ, অনির্দিষ্ট ক্লিভেজটা হচ্ছে প্রাথমিক ধাপে যে কোষগুলো তৈরি হবে না, এই প্রত্যেকটা কোষ থেকে আলাদা আলাদা ভ্রূণ গঠন করতে পারার ক্ষমতা রাখে এরা। আলাদা আলাদা কী করে রাখে, প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষই কী করে সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টি করার ক্ষমতাটা ধারণ করে। যেমন মনে করো এটা হচ্ছে জাইগোট, আমি যদি এটা চিত্র দিয়ে বুঝাই, এটা হচ্ছে কি জাইগোট, এটা কি, এটা ধরো একটা জাইগোট। হ্যাঁ, এখন আমি কি বলছিলাম, জাইগোট থেকেই তো কি হয় বলো তো, ভ্রূণ হয়, তাই না? এটা বিভাজিত হয়ে এই যে কোষগুলো হয়েছে, হ্যাঁ এই কোষগুলো হয়েছে দেখো। তাহলে এটাই কি, ধরো একটা ভ্রূণ। হ্যাঁ, এটা ধরো একটা ভ্রূণ। তো এই জাইগোট থেকে যে ভ্রূণটা হইলো, এইটা কি শুধু এখানে কয়টা কোষ, 4টা কোষ 6টা কোষ লিখছি না? আচ্ছা 4টা কোষ লিখি, ধরো এখানে 4টা কোষ, এখানে কি 4টা কোষই থাকবে? এখান থেকে কি আরও কোষ হবে না? তাই এক পর্যায়ে প্রাণীটা হবে না? আমরাও কি, আমাদের জন্মটা কীভাবে হয়েছে, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে গিয়ে প্রথমে জাইগোট হয়েছে, জাইগোট হয়ে প্রথমে 2টা কোষ, তারপর 4টা কোষ, এভাবে হয়েছে না? হয়েছে, আরও হয়েছে। এরকম হয়েছে বলে তো এখন আমাদের শরীরে অনেকগুলো কোষ। হ্যাঁ দেখো, কিন্তু প্রাথমিক অবস্থায় একটা জাইগোটের মধ্যে প্রথম যে বিভাজনটা হয়েছে, এটা হচ্ছে প্রাথমিক ক্লিভেজ। হ্যাঁ, তো ধরো একটা জাইগোটের যে ক্লিভেজটা হইলো, এই ক্লিভেজের মাধ্যমে এই ভ্রূণটা যদি আমরা এখানে না বলি, খেয়াল করো, এই জাইগোটটা বিভাজিত হয়ে যে কোষগুলো হয়েছে, প্রাথমিকভাবে বিভাজিত হওয়ার পর যে কোষগুলো তৈরি হয়েছে, এই কোষগুলো প্রত্যেকটা কোষে আবার আলাদা আলাদা, এই 4টা কোষ থেকে 4টা ভ্রূণ তৈরি হতে পারে, এরকমও ক্ষমতা রাখে। মনে করো জাইগোটটা বিভাজিত হয়ে তো ভ্রূণ গঠন করে। হ্যাঁ, তো প্রাথমিকভাবে যে কোষগুলো তৈরি হয়, এই কোষগুলো প্রত্যেকটা কোষে আলাদা আলাদা ভ্রূণ তৈরি করার ক্ষমতা রাখে। মনে করো এই কোষটা থেকে একটা ভ্রূণ হইতে পারে, এটা থেকে আরেকটা ভ্রূণ হইতে পারে, এটা থেকে একটা ভ্রূণ হইতে পারে, এটা থেকে একটা ভ্রূণ হইতে পারে। কথা বুঝছো? তাহলে দেখো, প্রাথমিক ক্লিভেজের মাধ্যমে উৎপন্ন, এই যে প্রাথমিক ক্লিভেজের মাধ্যমে উৎপন্ন প্রত্যেকটা কোষে যদি কি করতে পারে, প্রত্যেকটা কোষ যদি ভ্রূণ আলাদা আলাদা ভ্রূণ সৃষ্টি করার ক্ষমতা রাখে, তখন বলবা এটাকে আমরা বলবো অনির্দিষ্ট ক্লিভেজ।
ধরো এখান থেকে এই কোষটা থেকে একটা ভ্রূণ হয়ে গেছে, আলাদা একটা ভ্রূণ, এটা একটা, এটা একটা, এটা একটা। কথা বুঝছো? মানে আমরা আগে কি বলছিলাম যে সামগ্রিকভাবে এটা একটা ভ্রূণ গঠন করে, সামগ্রিকভাবে এটা একটা ভ্রূণ গঠন না করে যদি এরকম হয় যে জাইগোট থেকে প্রাথমিক বিভাজনের মাধ্যমে সৃষ্ট প্রতিটি কোষে যদি, প্রত্যেকটা কোষে যদি ভ্রূণ সৃষ্টি করার ক্ষমতা রাখে, তখন সেটাকে আমরা অনির্দিষ্ট ক্লিভেজ বলবো। এখন এটা বুঝছো কিনা আমাকে একটু বলো তো দেখি, এটা বুঝছো কিনা আমাকে একটু বলো দেখি, এটা এই কথাটার মানেটা কি বুঝছো? আমি এটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তবে এটা সংজ্ঞাটা লাগবে, এটা সংজ্ঞাটা লাগবে। আমি তোমাদের সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি, তবে তুমি জিনিসটাকে বুঝতে হবে। একজনের খুব জানার ইচ্ছা, স্যার যমজ বাচ্চার জন্ম হয় কিভাবে? যমজ বাচ্চার জন্ম হয় কিভাবে? তোমাদের যা মানব জীবনের ধারাবাহিকতা এই চ্যাপ্টারটা হয়তো বাদ দিয়েছে, হ্যাঁ, তারপরেও যদি কোনো আলাদাভাবে কোনো ক্লাস নেওয়া যায়, যদি এক্সট্রাভাবে, আমি নিয়ে এটা বুঝাই দিব। এখানে অনেক কিছু বুঝার আছে। তুমি যমজ বাচ্চা, তোমাকে তো এইভাবে ওই ক্লাসের মধ্যে একটা লেকচারের মধ্যে বোঝানো তো পসিবল হবে না। তাহলে আপাতত জেনে রাখো যমজ বাচ্চার দুইটা কারণ হইতে পারে। হ্যাঁ, এটা এখানে আলোচনা করলে এটা অপ্রাসঙ্গিক হবে। হ্যাঁ, আমি অপ্রাসঙ্গিকতাকে পরিহার করার চেষ্টা করি। তো আমি বলি যমজ বাচ্চাটাও একটু সংক্ষেপে বলে দিই। যমজ বাচ্চাটা হয় দুইটা কারণে, একটা হচ্ছে দুইটাভাবে হইতে পারে, দুইটা ডিম্বাণু থেকে দুইটা আলাদা বাচ্চা একই সাথে হইতে পারে, অথবা এরকম হইতে পারে একটা ডিম্বাণুই নিষিক্ত হওয়ার পর দুই ভাগ হয়ে গিয়ে দুইটা জিনিস থেকে দুইটা কী তৈরি হবে, এই যমজ বাচ্চা হইতে পারে। যেমন এই ক্ষেত্রে এটা হচ্ছে যে অনেকটা, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা নর্মালি ব্যতিক্রম, নর্মালি তো এটা হয় না, এটা ব্যতিক্রম। তো যেমন এই ক্ষেত্রে একটা জাইগোট থেকে কয়েকটা ভ্রূণ হয়েছে না, তখন এরকম হইতে পারে। এখানে এটা যমজ বাচ্চা এগুলো আনার এখানে দরকার নেই, আমরা জাইগোটটার উপর ফোকাস করি। আচ্ছা, তো আমি যদি বলি যে একটি জাইগোট থেকে প্রাথমিক ক্লিভেজের মাধ্যমে সৃষ্ট প্রত্যেকটা কোষে যদি এক একটা ভ্রূণ সৃষ্টি করার ক্ষমতা রাখে, তখন সেটাকে অনির্দিষ্ট ক্লিভেজ বলে। আমি কথাটা লিখিয়ে দিচ্ছি, যে হ্যাঁ, যে ভ্রূণীয় পরিস্ফুটন মানে কি? ভ্রূণটার জন্ম হওয়া। হ্যাঁ, যে ভ্রূণীয় পরিস্ফুটন, আমি আবারও বলি, ভ্রূণটা সৃষ্টি হওয়াটাকে বলতেছি ভ্রূণীয় পরিস্ফুটন। যে ভ্রূণীয় সৃষ্টি বা যে ভ্রূণীয় পরিস্ফুটনে, ভ্রূণ সৃষ্টি হওয়া মানেই ভ্রূণ পরিস্ফুটন হওয়া। হ্যাঁ, তো যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষ যদি ভ্রূণ সৃষ্টি করার ক্ষমতা রাখে তাকে অনির্দিষ্ট ক্লিভেজ বলে। ঠিক আছে, আমার এখানে আজান দিচ্ছে, আর যারা উত্তরবঙ্গে যারা আছে বা ওই দিকে পশ্চিম দিকে যারা আছে, ওদের একটু দেরি হবে 4-5 মিনিট। আমি 4-5 মিনিট পরে আমি ব্রেক দিচ্ছি তোমাদের। তারপর হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। স্যার নির্দিষ্ট ক্লিভেজ কি? আচ্ছা, তো নির্দিষ্ট ক্লিভেজ কি? নির্দিষ্ট ক্লিভেজটা হচ্ছে, এখানে নির্দিষ্ট ক্লিভেজ হচ্ছে, ধরো এটার উল্টাটা আর কি। হ্যাঁ, তো আমরা এটা এখানে লিখব যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন, মানে সেম এটা লিখব, যে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন
উৎপন্ন প্রতিটি কোষ পরিস্ফুটনগত প্রতিটি কোষের পরিস্ফুটনগত ভাগ্য নির্ধারিত হয়ে যায়। যে পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষের পরিস্ফুটনগত ভাগ্য নির্ধারিত হয়ে যায়। স্যার এটা কি বলছেন আপনি? কিচ্ছু বলি নাই। তুমি এই সংখ্যাটা মাথায় রাখো, এই সংখ্যাটা তুমি মাথায় সেট করে নাও। এটা বুঝছো তো? এটা কি? এটা হচ্ছে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রত্যেকটা কোষ আলাদা আলাদা ভ্রূণ তৈরি করতে পারে। এটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ। এটা এখানে শেষ। এটা হচ্ছে এখানে হবে যেখানে আলাদা আলাদা ভ্রূণ নির্ধারিত, মানে এখানে হচ্ছে প্রতিটি কোষ কী করবে না, প্রতিটি কোষ থেকে আলাদা আলাদা ভ্রূণ তৈরি হবে না, তবে প্রতিটি কোষ কী হবে, একটা নির্দিষ্ট সজ্জাক্রমে একটা ভ্রূণ তৈরি করবে। অর্থাৎ প্রতিটি কোষের কি পরিস্ফুটনগত ভাগ্য নির্ধারিত হয়ে যাবে, মানে প্রত্যেকটা কোষ কীভাবে সজ্জিত হয়ে ভ্রূণ গঠন করবে সে সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ এই জিনিসটাকে তোমাদেরকে যদি বলি, মানে ভাগ্যটা 3 রকম হইতে পারে, তার ভাগ্যটা 3 রকম হতে পারে। একটা আইডিয়া দিই তোমাদেরকে। ধরো ভাগ্যটা হতে পারে কোষগুলো, প্রতিটি কোষ এরকম হইতে পারে, প্রতিটি কোষ এরকমভাবে, প্রতিটি কোষ এইভাবে চক্রাকারে সজ্জিত থাকতে পারে, এইভাবে কোষগুলো এইভাবে সাজানো থাকতে পারে ভ্রূণের মধ্যে। তখন এটাকে বলবো আমরা এক ধরনের একটা ভাগ্য। আর একটা ভাগ্য এরকম হইতে পারে, আরেকটা ভাগ্য এরকম হইতে পারে যে কোনো একটা সময় 4টা কোষ উপরের দিকে, 4টা কোষ নিচের দিকে এরকমভাবে সজ্জিত থাকবে, তারপর এখান থেকে আরও সামনের দিকে আগাবে। তার ভাগ্যটা মানে কোষগুলো এইভাবে সাজানো থাকতে পারে, কোষগুলো 4টা উপরে 4টা নিচে এইভাবে সাজানো থাকতে পারে। এটা আরেকটা ভাগ্য। আরও একটা ভাগ্য হচ্ছে যে কিছু কোষ থাকবে আকারে বড়, কিছু কোষ থাকবে আকারে ছোট। ঠিক আছে? তো এই 3টা ভাগ্যের উপর ভিত্তি করে, 3টা ভাগ্যের উপর ভিত্তি করে 3 রকমের এই নির্দিষ্ট ক্লিভেজটা আবার 3 রকমের হবে। ঠিক আছে? তাই আমি আবারও বলি, একটু খেয়াল করো। এটা হচ্ছে কি, এখানে হচ্ছে প্রত্যেকটা কোষে আলাদা আলাদা একটা ভ্রূণ তৈরি হবে, আর এখানে প্রত্যেকটা কোষ আলাদা আলাদা ভ্রূণ তৈরি করবে না, প্রত্যেকটা কোষের 3 রকমের ভাগ্য হইতে পারে। এক রকমের ভাগ্য হচ্ছে কোষগুলো এভাবে সাজানো থাকতে পারে, হয়তোবা এটাকে আমরা এক ধরনের নির্দিষ্ট ক্লিভেজ বলবো। আরেকটা ভাগ্য হচ্ছে যে কোষগুলো 4টা কোষ উপরে 4টা কোষ নিচে এভাবে সাজানো থাকতে পারে, এটা আরেক ধরনের ভাগ্য। আর আরেকটা ভাগ্য হচ্ছে যে 4টার মধ্যে, এখানে ধরো এখানে দেখো 4টা কোষ বড় আছে, 4টা কোষ ছোট আছে, এইরকমও থাকতে পারে। এটা হচ্ছে আরেকটা ভাগ্য। অর্থাৎ এগুলো আমি পড়াবো। স্যার এগুলোর নাম কি, ভাগ্যগুলোর নাম কি, দশাগুলোর নাম কি, এগুলো আমি পড়াবো। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে নির্দিষ্ট ক্লিভেজের কোষগুলো আলাদা আলাদা ভ্রূণ তৈরি করে না, বরং এই কোষগুলোর পরিণতি, কোষগুলোর ভাগ্য 3 রকম হতে পারে। কোষগুলো হয় এভাবে সাজানো থাকবে, হয় এভাবে সাজানো থাকবে, হয় এভাবে সাজানো থাকবে। 3 রকমের পরিণতি তার হইতে পারে, এটাই বোঝানো হচ্ছে। তো দেখো যে ক্লিভেজের মধ্যে তাদের ভাগ্য, হ্যাঁ, যে ক্লিভেজের মধ্যে তাদের বিভিন্ন পরিণতি দেখা যায় সেটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। আর অনির্দিষ্ট ক্লিভেজ কোনটা, মানে বিভিন্ন ভাগ্য বা বিভিন্ন নির্দিষ্ট বিভাজন হয়। আর যেখানে অনির্দিষ্ট ক্লিভেজ কোনটা, অনির্দিষ্ট ক্লিভেজ হচ্ছে এক একটা কোষ এক একটা ভ্রূণ তৈরি করবে। আচ্ছা এতটুকু বেসিক বুঝছো কিনা আমাকে এটা বলো। আমি জাস্ট সংক্ষেপে আমি আবারও বলতেছি, এখানে এক একটা কোষ থেকে এক একটা ভ্রূণ হবে, এটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ। আর এখানে হচ্ছে এক একটা কোষ থেকে এক একটা ভ্রূণ না, বরং এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা কোষের 3 রকমের পরিণতি বা ভাগ্য হইতে পারে। এক রকমের পরিণতি যে কোষগুলো এইভাবে থাকতে পারে, প্রতিটা কোষ এই প্যাটার্নে সাজানো থাকতে পারে, বা প্রতিটা কোষ এই ধরনের সাজানো থাকতে পারে, অথবা প্রত্যেকটা কোষ এই সিস্টেমটার মধ্যে সাজানো থাকতে পারে। এখানে আমি কি বলছি, এখানে বলছি যে কোষগুলো প্রায় দেখতে একই রকম, কোষগুলো কি একই রকম দেখতে, সমান সংখ্যক, এবং এরা এক সারিতে সাজানো আছে। এখানে কিন্তু কোষগুলো একই রকম হইলেও এরা কিন্তু 2 সারিতে সাজানো আছে। এখানে কোষগুলো কিন্তু 4টা কোষ বড় বড় আর 4টা কোষ ছোট ছোট 2 সারিতে সাজানো আছে। তো তাদের ভাগ্যটা 3 রকমের হয়েছে না। এটা একটা ভাগ্য এক সারিতে, এটা 2 সারিতে, আর এটা ছোট বড়। এটা হচ্ছে বিভিন্নভাবে এরা রূপান্তরিত হবে।
আসলে বুঝছো কিনা এটা বলো। তাহলে দেখো তিনটা নির্দিষ্ট প্যাটার্নের ভিতর ঢুকে গেছে, হয় এই প্যাটার্নটাতে যাবে, অথবা এইটাতে যাবে, অথবা এইটাতে যাবে। স্যার কখন কোনটাতে যাবে এগুলো প্রাণীর উপর ডিপেন্ড করবে। উদাহরণ দিয়ে দিব, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যাবে যে এটা এই প্যাটার্নে তার ভাগ্যটা নির্ধারিত হয়েছে, অথবা তার এই প্যাটার্নে, অথবা তার এই প্যাটার্নে। ঠিক আছে, এতটুকু তুমি বুঝছো কিনা? এটা হচ্ছে বেসিক। আমি পড়াবো এই প্যাটার্নগুলোর নাম কি, এগুলোর এক একটা নাম আমি পড়াবো। আগে দেখো এই দুটো জিনিস বুঝছো কিনা। আমরা পড়া বুঝে বুঝে যদি আগাই তাহলে পড়া কষ্ট কম হবে। এই দুইটা জিনিসের মূল বেসিক পার্থক্যটা বুঝছি কিনা আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম করো। তাহলে আমরা যদি বলি তাহলে এই যে আমরা ভাগ করলাম, এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করছি? হ্যাঁ, পরিস্ফুটনের উপর ভিত্তি করে। ক্লিভেজটা দুই রকমের, অনির্দিষ্ট ক্লিভেজ, নির্দিষ্ট ক্লিভেজ। কিসের উপর ভিত্তি করে? তা আমরা যদি ক্লিভেজটাকে যদি আমরা ভাগ করে থাকি, ক্লিভেজ কত রকমের হতে পারে পরিস্ফুটনের উপর ভিত্তি করে? দুই রকমের হতে পারে। আমরা এই কথাটা এখানে লিখে রাখি। হ্যাঁ, তো পরিস্ফুটনের উপর ভিত্তি করে আমরা যদি বলি যে পরিস্ফুটনের উপর ভিত্তি করে, পরিস্ফুটনের উপর ভিত্তি করে ক্লিভেজ দুই প্রকার। এটা একটু লিখে রাখো। হ্যাঁ, পরিস্ফুটনের উপর ভিত্তি করে ক্লিভেজ দুই প্রকার। আচ্ছা, এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যদি বলি যে এখানে জাস্ট সিম্পল একটা কথা বুঝাইছি, যতটুকু বুঝাইছি ততটুকু বুঝো। ভালো করে খেয়াল করো আমার কথাটা, যতটুকু বুঝাইছি এর থেকে বেশি বুঝতে গেলে তুমি বুঝবা না। আমি জাস্ট এখানে একটা কথা বলছি, কিচ্ছু না। আমি যদি বলি যে এখানে একটা কথা দিয়ে জিনিসটা যদি বুঝতে চাই, সেটা হচ্ছে এখানে যে কোষগুলো তৈরি হবে প্রাথমিক অবস্থায়, এখানে যে কোষগুলো তৈরি হবে ওই প্রত্যেকটা কোষ এক একটা ভ্রূণ তৈরি করার ক্ষমতা রাখবে। মনে করো এখান থেকে এই কোষগুলো তৈরি হয়েছে, এই প্রত্যেকটা কোষে এক একটা ভ্রূণ তৈরি করার ক্ষমতা রাখবে। আর এখানে বলছি এখানে প্রাথমিক অবস্থায় যে কোষগুলো তৈরি হবে সেই কোষগুলো চারটা পরিণতি হবে, বা চারটা ভাগ্য বলতে এখানে পরিণতি বোঝানো হচ্ছে। চারটা পরিণতিতে এরা সজ্জিত থাকবে। হয় এরা এক সারিতে এইভাবে সাজানো থাকবে, অথবা এরা দুই সারিতে সাজানো থাকবে, অথবা এইভাবে সাজানো থাকবে যে কিছু কোষ ছোট, কিছু কোষ বড়। এই তিন রকমের ভাগ্য বা পরিণতি রয়েছে। আমি এগুলো পড়াবো ডিটেইল। তো এখানে হচ্ছে জাস্ট যে কোষগুলো তৈরি হয় প্রত্যেকটা কোষে আলাদা করে ভ্রূণ তৈরি হয়, কিন্তু এখানে প্রতিটি কোষে আলাদা করে না, প্রতিটি কোষ সম্মিলিতভাবেই তৈরি হবে তিনটা ভাগ্যে বা তিনটা প্যাটার্নে। ঠিক আছে, এখন এই তিনটা প্যাটার্নগুলোর নাম কি? আমি যদি প্রথম যেটা বলছি, প্রথম যে প্যাটার্নটা দেখতেছো, এই যে প্রথম যে প্যাটার্নটা দেখতেছো, এই প্রথম এই প্যাটার্নটার নাম হচ্ছে, স্যার এটার নাম কি? যে প্রথমভাবে যে সম্মিলিতভাবে তৈরি হচ্ছে, এইভাবে সজ্জিত হয়ে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতে পারি, হ্যাঁ এটাকে আমরা বলতে পারি অরিও ক্লিভেজ। ক্লিভেজ, অরিও ক্লিভেজ। তোমরা অরিও শব্দটার সাথে আগে থেকে পরিচিত, কারণ আমি পড়াইছিলাম আগের ক্লাসগুলোতে। অরিও ক্লিভেজ, এটা কি? অরিও ক্লিভেজ। দুই নম্বরে যদি আমরা বলি, এই যে প্রথম প্যাটার্নটাকে বলবো আমরা অরিও ক্লিভেজ। নির্দিষ্ট ক্লিভেজ আবার কত রকমের? নির্দিষ্ট ক্লিভেজ আবার তিন প্রকার। এটি আবার কি? এটি তিন প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে কি, এটাকে আমরা বলতেছি অরিও ক্লিভেজ, সংজ্ঞাটা আমি দিয়ে দিব। তারপরে এই যে প্যাটার্নটা দেখতেছো, হ্যাঁ এটাকে আমরা বলি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এটাকে আমরা কি বলে থাকি? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এই লাস্টে যেটা দেখতেছো কিছু কোষ ছোট, কিছু কোষ বড়, এগুলো আমি সংজ্ঞাটা লিখে দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই তিন নাম্বারটা যেটা দেখতেছো, এই জিনিসটাকে আমরা বলবো সর্পিল ক্লিভেজ। সংজ্ঞাগুলো দিলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত নাম তিনটা মাথায় রাখো, যে তিনটা পরিণতি হবে বা তিনটা ভাগ্য দেখা যাবে এখানে। তো
এই জিনিসটাকে আমরা বলতেছি, কোষগুলো যদি এইভাবে সজ্জিত হয়ে ভ্রূণ গঠন করে থাকে তখন এটা অরীয় ক্লিভেজ। কোষগুলো যদি এইভাবে দুই সারিতে সজ্জিত হয়ে এক পর্যায়ে ভ্রূণ গঠন করে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। কোষগুলো যদি এইভাবে থাকে তখন এটাকে সর্পিল ক্লিভেজ বলে। আমি এই পাশের সংজ্ঞাগুলো দিয়ে দিলে আর একটু ক্লিয়ার হবে। তোমরা ব্রেক চাচ্ছ, আমি 10 মিনিটে ব্রেক দিয়ে তারপর সংজ্ঞাগুলো লিখে দিব। সবার আগে সেন্ড করছে। সেটা তো নাকি না, তো আমার কাছে ছিল যে এটা
এখান থেকে আমাদের বলতে বলতাম সমস্যা আছে তাহলে চেক করতে পারেন আচ্ছা, আবারও ওয়েলকাম করছি তোমাদেরকে। এখানে যেটা বলছিলাম যে অডিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এবং সরপিল ক্লিভেজ, তিনটা ক্লিভেজ রয়েছে। এখানে যদি আমরা সংজ্ঞা দিয়ে বুঝতে চাই, কারণ এখানে যেটা বসে এটা দিয়ে তোমরা একটা আইডিয়া নিবা চিত্রগুলোর সাহায্যে। আমি যদি সংজ্ঞা দিয়ে বলি সেটা হচ্ছে অনেকটা এরকম। ধরো এটা হচ্ছে একটা জাইগোট, কথার কথা, ধরো এটা একটা জাইগোট
এটা বিভাজিত হয়ে একবার বিভাজিত হলে কয়টা কোষ হবে? ধরো প্রথমবার যখন বিভাজিত হবে তখন এখান থেকে 2টা কোষ হবে, তাই তো? তখন এটা যদি আবারও বিভাজিত হয়, মানে এই বিভাজনগুলো হয় কিন্তু আড়াআড়ি। এই যে অরীয় বিভাজন বলা হচ্ছে, অরীয় মানে কি আড়াআড়ি বিভাজন হবে। তো এখন এদের মধ্যে যদি আবার একটা বিভাজন হয় তখন কি হবে? এখান থেকে 4টা কোষ তৈরি হবে। কয়টা কোষ তৈরি হবে? 4টা কোষ। তারপর যখন আবারও যখন বিভাজন হয়, আবার যখন বিভাজন হবে তখন কিভাবে হবে তোমাদেরকে যদি বলি, এই যে বিভাজনটা হবে এরকম, এই এভাবে যদি আড়াআড়ি বিভাজন হয় তাহলে 4টা থেকে কয়টা কোষ হবে? 8টা কোষ হবে। ঠিক আছে, বোঝা গেছে? তো দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে দেখো আমি যেটা বললাম যে প্রথমবার বিভাজিত হইল 2টা কোষ গঠিত হইল, তারপরে বিভাজিত হইল 4টা কোষ গঠিত হইল। ঠিক আছে, এখানে দেখো এখানে কিন্তু এটাকে বলা হচ্ছে প্রথম বিভাজন, যদিও এটাকে তোমাদের বই অনুসারে তোমাদের বইটা চেঞ্জ হয়েছে, 2020 সালের বইতে একটু চেঞ্জ আসছে। তো এটাকে বলা হচ্ছে প্রথম বিভাজন, এটাকে বলা হয় দ্বিতীয় বিভাজন। দেখো এটাও কিন্তু আড়াআড়ি বিভাজন, এটাও কিন্তু কি আড়াআড়ি বিভাজন। এইভাবে কোষগুলো দেখো একটা সারিতে সাজানো আছে, সেটাই হচ্ছে অরীয় ক্লিভেজ। তো আমরা যদি এটা সংজ্ঞা আকারে যদি লিখতে চাই বা বলতে চাই, আমি সংজ্ঞাটা মুখে বলতেছি, তোমরা একটু লিখে নিও, হ্যাঁ? বা এটা বইও হুবহু দেয়া আছে, তোমরা বই থেকে নোট করার সময় তুলে নিবা। জাস্ট আমি যদি বলি যে যে জিনিসটা অরীয় ক্লিভেজ হচ্ছে যে সবসময় সুষম অরীয়ভাবে ভাগ করে, মানে যে ক্লিভেজ, হ্যাঁ, যে ক্লিভেজ কী করবে, যে ক্লিভেজ কী করবে, ওই যে জাইগোটগুলোকে কী করবে, সুষম এবং অরীয়ভাবে ভাগ করবে। সুষম এবং অরীয়, সুষম এবং অরীয়। আমি আবারও বলি, হ্যাঁ, বিভাজন তলগুলো জাইগোটকে সবসময়, এটা যদি জাইগোট হয়, ধরো এটা তো জাইগোট, এটা কি জাইগোট না? তো জাইগোটকে সবসময় কি করবে, সুষম এবং অরীয়ভাবে ভাগ করবে। দেখো আমি আবারও বলতেছি, অরীয় ক্লিভেজ কোনটা? যে ক্লিভেজ জাইগোটকে সবসময় সুষম এবং অরীয়ভাবে ভাগ করে। স্যার সুষম এবং অরীয় বলতে কি বোঝাতে চাচ্ছেন? সুষম বলতে হচ্ছে সমান সমান। দেখো এখানে প্রত্যেকটা কোষ একই রকম না, এখানে দেখো এই 2টা কোষ একরকম, এই 2টা কোষ সাইজে একরকম, এখানে প্রত্যেকটা কোষ সমান সমান, সমানে সমান, এরা হচ্ছে সুষম। এবং এদেরকে আমরা অরীয়ভাবে এরা বিভক্ত হয়, যে আড়াআড়িভাবে বিভক্ত হয়। আমি আবারও বলি, সুষম ও অরীয়ভাবে, আমি আবারও বলছি সুষম এবং কি অরীয়ভাবে, এই যে সুষম এবং অরীয়ভাবে বিভক্ত হয়। সুষম বলতে আমি আবারও বলছি প্রত্যেকটা কোষ আকারে সমান সমান হবে, অরীয়ভাবে বলতে আড়াআড়িভাবে বিভক্ত হবে। তাহলে তোমরা, আমার এখানে জায়গা নেই, যদিও আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা সংজ্ঞাটা লিখে নিবা বা বইও এটা আছে। তো এই বইয়ের চিত্রগুলো ফলো করলে আবার মাথা ঘুরায় যাবে। আমি একটু তোমাদের বইয়ের চিত্রগুলো একটু সহজ করে আমি এঁকে দিছি। আমি আবারও বলছি, কি বললাম, যে বিভাজনের মাধ্যমে যে ক্লিভেজে জাইগোটকে সুষম মানে সমান সমান এবং অরীয়ভাবে মানে আড়াআড়িভাবে বিভক্ত করবে। আচ্ছা, তারপরে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কি? দ্বিপার্শ্বীয় ক্লিভেজের মধ্যে ধরো করে এটা একটা জাইগোট, এখান থেকে 2টা কোষ হয়েছে, হ্যাঁ, 2টা কোষ হইলো, তারপরে এখান থেকে ধরো 4টা কোষ হয়েছে। ঠিক আছে, এখন কথাটা খেয়াল করো। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, আচ্ছা এখানে একটা জিনিস বলি, সরি আমি আমারটা দিয়ে বুঝাই। দেখো এদিকে খেয়াল করো, এটা হচ্ছে প্রথম বিভাজন, ধরো এটা হচ্ছে প্রথম বিভাজন, একবার আমি এটা দিয়ে দেখাই, এটা হচ্ছে প্রথম বিভাজন, প্রথমবার বিভাজিত হলে 2টা কোষ গঠিত হয়েছে। এটা আমরা এইভাবেও দেখাইতে পারি, এটা আমরা এইভাবে দেখাইতে পারি। ধরো এইভাবে বিভাজিত হয়েছে, 2টা কোষ গঠিত হইল, এই কোষটা তারপর আবার বিভাজিত হয়েছে, 4টা কোষ গঠিত হয়েছে, তখন এটা আবার বিভাজিত হইল, 8টা কোষ গঠিত হয়েছে। দেখো এটা কি তোমরা প্রথম বিভাজনই ধরো এটা প্রথম বিভাজন, এটা দ্বিতীয় বিভাজন, এটা তৃতীয় বিভাজন, এভাবে চলতে থাকবে। তো দেখো প্রথমবার যখন বিভাজিত হয়েছে আড়াআড়ি বিভক্ত হয়েছে, তারপর দ্বিতীয়বার যখন বিভক্ত হয়েছে আড়াআড়ি বিভক্ত হয়েছে, তারপর তৃতীয়বার কিন্তু আড়াআড়ি বিভক্ত হয়েছে, এভাবে বিভক্ত হইল। যে অরীয় বিভাজন মানে হচ্ছে এভাবে আড়াআড়ি বিভক্ত হওয়া, প্রথমবার আড়াআড়ি, দ্বিতীয়বার আড়াআড়ি, এভাবে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে এরা ভ্রূণটা গঠন করে। তো আড়াআড়ি বিভাজন বলতে আমি বলি যে অরীয় ক্লিভেজ। আরেকটা জিনিস হচ্ছে এখানে, আরেকটা জিনিস, প্রত্যেকটা কোষ সুষম আছে, সমান সমান আছে, সেটা সুতরাং এটা অরীয় ক্লিভেজ। আচ্ছা, এখন যদি আমরা আসি এইটার ক্ষেত্রে, যদি একটু চিন্তা করি, স্যার কোনটার ক্ষেত্রে?
এই যে এইখান থেকে যে জিনিসটা তৈরি হচ্ছে একটু দেখো, দেখো এটা কি একটা কোষ, এটা ধরো এই যে দেখো এই সিস্টেমটার মধ্যে এরকম হবে, ধরো এই যে বিভক্ত হইলো এভাবে বিভক্ত হয়ে দুইটা কোষ গঠিত হইলো, এই কোষটা বিভক্ত হয়ে দুইটা কোষ গঠিত হয়েছে, এই কোষটা আবার বিভক্ত হয়ে আবার চারটা কোষ গঠিত হবে, ঠিক আছে। আচ্ছা পরবর্তীতে খেয়াল করো, এই চারটা কোষ তো গঠিত হইলো, তো চারটা কোষ গঠিত হইলো, তা দেখো এটা হচ্ছে এই যে এখানে যে প্রথম অরিও ক্লিভেজ, এখানে যে প্রথম বিভাজন, এখানে প্রথম বিভাজন কিন্তু একরকম আছে, একই রকম আছে না, এটা প্রথম বিভাজন, এটা প্রথম বিভাজন একই রকম, এটার দ্বিতীয় বিভাজন, এটার দ্বিতীয় বিভাজন একই রকম। তা আমরা বলতে পারি দ্বিপার্শ্বীয় ক্লিভেজের মধ্যে প্রথম এবং দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজ হয়। তৃতীয় বিভাজন যখন হয়, যখন এই তৃতীয় বিভাজনটা হবে তখন আর এটা আড়াআড়ি হবে না, তখন আর এটা কি হবে না, আড়াআড়ি না হয়ে তখন এইভাবে হবে, এইভাবে একটা বিভাজন হবে, এইভাবে একটা বিভাজন হবে, ঠিক আছে। যার কারণে দেখা যাবে, যার কারণে তোমরা দেখতে পারবা যে এই দুইটা কোষ থেকে চারটা কোষ এক সারিতে সাজানো থাকবে, চারটা কোষ এক সারিতে সাজানো থাকবে, আবার এই দুইটা কোষ থেকে আরো চারটা কোষ হবে, এগুলা আরেক সাজানো থাকবে। তোমাদের বইয়ে লেখা আছে এরকম 4টি করে 2 সারিতে 8টি কোষ সাজানো থাকবে। আমি আবারও বলি 4টি করে, এখানে 4টি, এখানে 4টি, 4টি করে 2 সারিতে 8টি কোষ সাজানো থাকে। তাই আমি তোমাদেরকে জিনিসটা পার্থক্যটা বুঝাতে পারছি। এখানে কি বলছিলাম, এখানে যে প্রথম বিভাজন, এখানে দ্বিতীয় বিভাজন, তো দেখো এই যে দ্বিপার্শ্বীয় ক্লিভেজের মধ্যে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজে প্রথম এবং দ্বিতীয় বিভাজনের মতোই, মানে দ্বিপার্শ্বীয় ক্লিভেজের মধ্যে অরিও ক্লিভেজের প্রথম যে অরিও ক্লিভেজ দুইটা হয় ওই দুইটার মতোই তৃতীয় ক্লিভেজটা ভিন্ন হয়। তৃতীয় ক্লিভেজটা দ্বিপার্শ্বীয় হয়, দ্বিপার্শ্বীয় এই পাশে একটা বিভাজন হয়, এই পাশে একটা বিভাজন হয়, দুইটা পাশে বিভাজন হবে, এই পাশেও হবে একটা, এই পাশেও হবে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আড়াআড়িভাবে হচ্ছে, কিন্তু এখানে এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা হওয়াতে এখান থেকে 2টা থেকে 4টা কোষ, এখানে 2টা থেকে 4টা কোষ, 2টি কোষ 4 সারিতে, সরি 4, এই যে 8টি কোষ 2 সারিতে 4টি করে সাজানো আছে। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝছো কিনা দেখো, এই দুইটার মধ্যে পার্থক্যটা ধরতে পারছো কিনা বলো। এই দুইটা জিনিস বুঝছো কিনা এটা খেয়াল করো। মানে এখানে প্রথম বিভাজন, এখানে প্রথম বিভাজন সেম। আমি তোমাদেরকে সহজ কথা বলি, প্রথম বিভাজন দ্বিতীয় বিভাজন এখানে যা হচ্ছে, এখানে প্রথম বিভাজন দ্বিতীয় বিভাজন একই রকম। এই যে সর্পিল ক্লিভেজও কিন্তু একই রকম হবে। আচ্ছা এখানে লেখাটা মুছে দিতে বললে সুবিধা হইতো। আচ্ছা দেখো এখানে আমরা যদি বলি, হ্যাঁ এখানে হচ্ছে যে এখানে আড়াআড়ি বিভক্ত হচ্ছে, এখানে 2 পাশে বিভক্ত হচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝছি, বোঝার চেষ্টা করেছি। দেখো পরে আমরা চিন্তা করি এখানে যেটা হবে যে এখানে প্রথম বিভাজন আর দ্বিতীয় বিভাজন যা হচ্ছে আমরা বলতে পারি এখানে প্রথম দ্বিতীয় বিভাজন অরিও, এখানেও প্রথম দ্বিতীয় অরিও, এখানেও প্রথম দ্বিতীয় অরিও হবে, এখানেও প্রথম দ্বিতীয় কি হবে, এখানেও প্রথম দ্বিতীয় অরিও হবে, এখানেও প্রথম দ্বিতীয় কি হবে, অরিও হবে। তৃতীয় বিভাজনে গিয়ে কীরকম হবে দেখো, তৃতীয় বিভাজনে গিয়ে কোষগুলো কী হবে, সর্পিল আকারে সাজানো থাকবে অনেকটা এরকম হবে। আমি তোমাদেরকে যদি বলি একটু খেয়াল করো, এখান থেকে যে 4টা কোষ হবে, হ্যাঁ এগুলো অনেকটা, এখানে আরেকটা টার্ম বোঝাইতে হবে তোমাদেরকে। এই 4টা কোষ থেকে যে 4টা কোষ, এখানে 8টা কোষ হবে, এই 4টা থেকে যখন 8টা হবে দেখবা যে এই কোষগুলো এরকম হবে, কোষগুলো হবে 4টার মধ্যে, 4টা থেকে 8টা হবে না, দেখবে যে 4টা হবে বড় আর 4টা হবে ছোট। এই ছোটগুলো আমি এই লাল কালি রাখতেছি, ধরো এটা হচ্ছে ছোট কোষ। দেখো এখানে 4টা বড় কোষ, 4টা ছোট কোষ আছে এখানে, 4টার ফাঁকে ফাঁকে, হ্যাঁ 4টা বড় কোষের ফাঁকে ফাঁকে 4টা ছোট কোষ থাকবে। এখানে দেখো চিন্তা করো, এখানে 4টাই খেয়াল করো, এখানে 4টাই কিন্তু, এখানে 8টা কোষ কিন্তু একই রকম, এখানেও 8টা কোষ একই আকৃতির, কিন্তু এখানে 8টা কোষ একই আকৃতির না, এখানে 8টা কোষের মধ্যে 4টা বড় আর 4টা কোষ ছোট। যেমন মনে করো এখানে ধরো 4টা মার্কার, 4টা মার্কারের ফাঁকে ফাঁকে যদি 4টা কলম বসাই তো কীরকম সজ্জাটা কেমন হবে,
অনেকটা অনেকটা এরকম। হ্যাঁ, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখানে একটা টার্ম আছে, এটা টার্মটা বলে দিলে তোমরা সহজে জিনিসটা বুঝতে পারবা। তো এখন দেখো, তাহলে এই তৃতীয় বিভাজনের পর আমরা বলতে পারি এটার মধ্যে পার্থক্যটা কি। তৃতীয় বিভাজনের পর এখানে দুই রকমের দুইটা জিনিস হচ্ছে, এখানে মানে চক্রাকারে স্থান পরিবর্তন করার একটা বিষয় আছে। এখানে এখানে একটা জিনিস বুঝো, এই যে কোষগুলো যেগুলো দেখতেছি না আমরা, ওই এক একটা কোষের নাম হচ্ছে, মানে আমি সংজ্ঞাটা বলার জন্য কিছু জিনিস তোমাকে আগে বুঝাইতে হচ্ছে। এখানে দেখো, মানে মূল পার্থক্যটা তো বুঝছো আশা করি। মূল পার্থক্য হচ্ছে এখানে প্রথম বিভাজনে দ্বিতীয় বিভাজন হবে ওরীয় বিভাজনের মতোই, কিন্তু তৃতীয় বিভাজনে গিয়ে দেখা যাবে যে কোষগুলো, হ্যাঁ কোষগুলো এইভাবে চারটা বড় কোষের ফাঁকে ফাঁকে চারটা ছোট কোষ সাজানো থাকবে। এটাকে আমরা বলতেছি সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজ বলার কারণটা হচ্ছে, আমি তোমাকে একটু বলি, এই এক একটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই এক একটা কোষকে কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। এখানে প্রত্যেকটা কোষকে কি বলা হয়ে থাকে? এই প্রত্যেকটা কোষকে বলা হয়ে থাকে ব্লাস্টোমিয়ার। হ্যাঁ, আচ্ছা, আমি যদি উপরে একটু তোমাদেরকে চিত্রটা এঁকে দেখাই, স্যার ব্লাস্টোমিয়ার তো বুঝলাম, কিন্তু এটা একটু দেখান। এই প্রত্যেকটা কোষকে আমরা বলি ব্লাস্টোমিয়ার। এখন যেটা বললাম, একটা দুইটা পোল আছে, এখানে দুইটা পোল আছে। পোল বলতে ধরো তোমরা তো ডিমের মধ্যে কুসুম দেখো নাই? কুসুম তো নিশ্চয় দেখছো। মাছের ডিমের মধ্যে কুসুম আছে, মুরগির ডিমের মধ্যে কুসুম আছে। কিছু কিছু জিনিস হচ্ছে যে ধরো এক পাশে একটা ডিমের এক পাশে কুসুম থাকে, তো যে পাশটাতে কুসুম থাকে ওই পাশটাকে বলা হয়, যে পাশে কুসুম থাকে এটাকে বলা হয় অ্যানিমাল পোল, ভেজিটাল পোল। যে পাশে কুসুম থাকে এটাকে কি বলা হয়? ভেজিটাল পোল। ভেজিটাল পোল। তো ডিমের যে, এটা ধরো একটা ডিম বা ডিম্বাণু বা নিষিক্ত ডিম্বাণু, ধরো এটা নিষিক্ত ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণু পাইছি। এখন এই ডিম্বাণুর যে প্রান্তে বা যে পোলটার মধ্যে কুসুম থাকে ওই পোলটাকে বলা হয় ভেজিটাল পোল। তাহলে আমি বলি কুসুম থাকে যে প্রান্তে, কুসুম থাকে, তাই আমি এটা লিখে দিই, এটা হচ্ছে কুসুম। তাহলে বাকি যে প্রান্তটা, এই প্রান্তটাকে আমরা বলবো অ্যানিমাল পোল। কি পোল? অ্যানিমাল পোল। এটাকে আমরা বলবো অ্যানিমাল পোল। অ্যানিমাল পোল। তো দুইটা পোল আমরা পাইছি, এই একটা পোল, এই একটা পোল। তো যে পোলে কুসুম থাকে তাকে বলা হয় ভেজিটাল পোল, যে পোলে কুসুম থাকে না মানে বিপরীত প্রান্তটাকে বলবো আমরা অ্যানিমাল পোল। তো এখানে খেয়াল করো, তাহলে এখানে আমরা এখন সংজ্ঞাটা আমরা দিতে পারবো কিরকম? আমরা এখানে সংজ্ঞাটা দিব এরকম, যে প্রথম এবং দ্বিতীয় বিভাজন ওরিও ক্লিভেজের মতোই, কিন্তু তৃতীয় বিভাজনে ভেজিটাল পোল এবং অ্যানিমাল পোলের ব্লাস্টোমিয়ারগুলো চক্রাকার সর্পিল আকারে স্থান পরিবর্তন করে। এরকম সর্পিল আকারে কি করে স্থান পরিবর্তন করে? মনে করো ছোট কোষগুলো নিচে নিচে, বড় কোষগুলো উপরে, এভাবে এরা কি স্থান পরিবর্তন করে। তাহলে দেখো, মানে এগুলো তো কোষগুলো তো নড়তে থাকে, দেখো না? অনেক সময় এই 3D ভিডিও দেখা যায় ইউটিউবে, যে কিভাবে একটা বাচ্চা মায়ের পেটে তৈরি হচ্ছে বা কিভাবে এই জিনিসগুলো নড়াচড়া করতেছে, এগুলো কিন্তু দেখা যায় অনেক সময়। তো এগুলো কিন্তু কোষগুলো কিন্তু মানে অবস্থান চেঞ্জ করে বা অবস্থান পরিবর্তন করতে পারে। তখন আমরা বলবো ধরো এর এই পোলটা যদি হয় ভেজিটাল পোল, ধরো এর এই পোলটা যদি হয় অ্যানিমাল পোল, ধরো এটা আমরা ভেজিটাল পোল ধরলাম, আর এটাকে আমরা নিচের পোলটাকে আমরা ধরি, নিচের প্রান্তটাকে আমরা যদি অ্যানিমাল পোল ধরি, তাহলে আমরা কি বলবো? যে তৃতীয় বিভাজনের পর, তৃতীয় বিভাজনের সময় ভেজিটাল পোলের ব্লাস্টোমিয়ার এবং অ্যানিমাল পোলের ব্লাস্টোমিয়ারগুলো সর্পিল আকারে স্থান পরিবর্তন করে, তাকে আমরা বলবো সর্পিল ক্লিভেজ। বলতে পারবো না এই কথাটা বলতে পারবো কিনা? তাহলে দেখো, সংজ্ঞা তিনটা যদি বুঝে গেলে একদমই সহজ, আর না বুঝে গেলে কঠিন লাগবে আর কি। তো আমি তিনটা সংজ্ঞা আমি আবার একটু করে বলতেছি, ভালো করে খেয়াল করো। প্রথম কথাটা হচ্ছে একটু সহজ করে নাও, চিত্রটা আগে বুঝে ফেলো, তাহলে যদি সংজ্ঞাগুলো বলতে পারবেন মুখস্থ না করি। এখানে দেখো, একটা কোষ থেকে দুইটা থেকে চারটা কোষ থেকে 8টা কোষ একই আকৃতির এক সারিতে সাজানো। কি বলছি? দুইটা কথা বলছি, একই আকৃতির দেখতে এবং এক সারিতে সাজানো, বিভাজিত হয়েছে কি আড়াআড়িভাবে। তো সংজ্ঞাটা আমরা কিভাবে দিব খেয়াল করো। সংজ্ঞাটা হচ্ছে, যে ক্লিভেজে কোষগুলো আড়াআড়ি
এবং সুষমভাবে বিভক্ত হয় এবং কোষগুলো এক সারিতে সাজানো, হ্যাঁ কোষগুলো চক্রাকারে সাজানো থাকে, সেটাকে আমরা বলতে পারি অরিও ক্লিভেজ। এই কথাটাই আমাদের বই হুবহু আছে, আমার কথাটা শুনে বা বই দেখে তুমি সংজ্ঞাটা লিখে নিতে পারবা। বইয়ের সংজ্ঞাটা লিখবা, কিন্তু চিত্রগুলো একটু দেখলে চিত্রগুলো আবার গন্ডগোল লেগে যাবে, তুমি আমার এই চিত্রগুলো ফলো করো। এটা আগের বইয়ে সহজ করে দেওয়া ছিল, আমি এই বইয়ে বুঝিয়ে দিছি। তারপরে দেখো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজটা হচ্ছে, তো দেখো এই যে দেখো এটা হচ্ছে প্রথম ক্লিভেজ, এটা দ্বিতীয় ক্লিভেজ। তো প্রথম এই দ্বিপার্শ্বীয় ক্লিভেজে প্রথম ক্লিভেজ এবং দ্বিতীয় ক্লিভেজ অরিও ক্লিভেজের মতো। তো প্রথম বিভাজন আর দ্বিতীয় বিভাজন কিসের মতো? দেখো দেখো এই যে এটা যেরকম, এখানেও তো এটা এরকম। তো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোনটা? যে ক্লিভেজে প্রথম বিভাজন এবং দ্বিতীয় বিভাজন অরিও ক্লিভেজের মতো, কিন্তু তৃতীয় ক্লিভেজটা পার্শ্বীয়ভাবে হওয়ার মাধ্যমে 8টি কোষ 2 সারিতে 4টি করে সাজানো থাকে, তখন সেটাকে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বলবো। তখন সেটাকে আমরা কি বলবো? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বলবো। বা এটাকে আমরা বলতে পারি, হ্যাঁ, তৃতীয় ক্লিভেজটা মধ্যরেখা বরাবর হয়, এভাবে আমরা বলতে পারি। তৃতীয় ক্লিভেজটা কি হয়? মধ্যরেখা বরাবর হয়। এটা যেমন আড়াআড়ি হয়, এটা এরকম এদের মধ্যরেখা বরাবর হয়। তারপর সর্পিল ক্লিভেজটা কি? এখানেও প্রথম ক্লিভেজ এবং দ্বিতীয় ক্লিভেজটা অরিও ক্লিভেজের মতোই, কিন্তু তৃতীয় ক্লিভেজের সময় ভেজিটাল পোল এবং অ্যানিমাল পোলের ব্লাস্টোমিয়ারগুলো সর্পিল আকারে স্থান পরিবর্তন করে, তাকে হলো সর্পিল ক্লিভেজ বলা হয়। অর্থাৎ 3 নাম্বারটার জন্য আমার 2টা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ভেজিটাল পোল, একটা হচ্ছে অ্যানিমাল পোল। স্যার ভেজিটাল পোলকে যেখানে কুসুম থাকে, যে প্রান্তে কুসুম থাকে তার অপর প্রান্তটাকে বলবো আমরা অ্যানিমাল পোল। আচ্ছা, এই পর্যন্ত এখন বুঝছো কিনা আমাকে বলো। ভেজিটাল পোল আর একটা কি? অ্যানিম্যাল পোল। অ্যানিম্যাল পোল, ঠিক আছে? তাহলে আমাকে তাড়াতাড়ি জানাও, তাহলে আমি পরেরটাতে যাব। মানে এই জিনিসটা জটিল করে নিলে তুমি আর এটা বুঝবাই না, আর সহজ করে নিলে তোমাদের কাছে এটা সহজ লাগবে। আচ্ছা, আমার বোর্ডটা একটু হয়তো বেয়া লাগতেছে, এটা আগামী ক্লাসে দেখবা ঠিক হয়ে যাবে। কেন পুরো লাইটিংটা এখনও পুরোপুরি আনতে পারি না, কিছু লাইটিং বাকি আছে, এটা দিয়ে দিলে পুরো বোর্ডটাই আশা করি তোমাদের কাছে সুন্দর লাগবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্লিভেজের কাহিনী। আচ্ছা, এখন আমরা আসি, এই যে দেখো, এখন আমরা আরেকটা জিনিসের দিকে যাব, যে কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজটা আবার 2 রকমের আছে। কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে, খেয়াল করো কি বলছি, কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে, কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে, পরিমাণের উপর ভিত্তি করে 2 প্রকার। স্যার কি কি? একটা হচ্ছে হলোব্লাস্টিক, স্যার আরেকটা কি? মেরোব্লাস্টিক। একদম সহজ, এটা একদম সহজ। একটা হলোব্লাস্টিক, একটা মেরোব্লাস্টিক। স্যার হলোব্লাস্টিক কি আর মেরোব্লাস্টিক কি? এটা আমি তোমাদেরকে যদি বলি, হলোব্লাস্টিক হচ্ছে যে ডিমে বা যে ডিম্বাণুতে কুসুমের পরিমাণ কম থাকে, তখন এটাকে হলোব্লাস্টিক বলা হয়। মেরোব্লাস্টিক কোনটা? যেখানে কুসুমের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় মেরোব্লাস্টিক। স্যার কেন? যে আপনি যে কথাটা বলছেন এটা মনে রাখবো কীভাবে, এটার পিছনের ব্যাখ্যাটা কি? দেখো, ব্যাখ্যাটা আমি বলতেছি, ভালো করে বুঝো। মনে রাখবা, ক্লিভেজ হয় শুধু কুসুমে, কিন্তু ক্লিভেজ হয় না, এটা মনে রাখবা। কি বলছি আমি আবারও খেয়াল করো, কুসুমের মধ্যে ওই রকম ক্লিভেজ হয় না, ক্লিভেজটা আলাদাকে ধরা হয়। কুসুমের বিভাজনটাকে ক্লিভেজ ধরা হয় না। ধরো এটা একটা নিষিক্ত ডিম্বাণু, এটা ধরো একটা নিষিক্ত ডিম্বাণু,
তার মধ্যে যদি খুবই অল্প পরিমাণ কুসুম থাকে, তো তার মধ্যে খুবই অল্প পরিমাণ কুসুম, এই জায়গাটার মধ্যে কুসুম আছে, তো এটা ধরো একটা ডিম্বাণু, তার এই জায়গাটাতে কি আছে, কুসুম আছে, ঠিক আছে, জাস্ট এতটুকু জায়গায় কুসুম আছে, আর বাকি জায়গাটা কি, বাকি জায়গাটা কি কি এমনিতে ডিম্বাণু না, হ্যাঁ তাহলে দেখো তার এটাও বিভক্ত হবে, এটাও এটার মধ্যে ক্লিভেজ হবে, তো এইরকম পুরা জায়গাটাই কি হবে, সম্পূর্ণ জায়গায় ক্লিভেজ হবে, সম্পূর্ণ জায়গাটাতে কি হবে, ক্লিভেজ হবে। এই সম্পূর্ণ জায়গা মানে কি, হলো, হলো মানে কি, হোল মানে কি বলো তো, হোল মানে সম্পূর্ণ, হোল কথাটার বাংলা অর্থ কি, হোল মানে সম্পূর্ণ। অর্থাৎ কুসুম যদি অল্প থাকে, যে অল্প পরিমাণ কুসুম যদি থাকে, অল্প পরিমাণ কুসুম থাকলে সম্পূর্ণটাই বিভাজিত হয়, এই যেভাবে এভাবে ক্লিভেজ হয়, পুরাটা জোরে বিভাজন ঘটে, তো এটাকে আমরা বলি হোলোব্লাস্টিক ক্লিভেজ, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয়, স্যার কীরকম হয়, যদি নিচেরটাতে আসি আমরা, যদি কুসুম যদি বেশি থাকে, ধরো কুসুম প্রচুর পরিমাণে আছে, কিছু কিছু ডিম আছে যে কুসুম বেশি থাকে, কুসুম কি থাকে রে, কুসুম বেশি বেশি থাকে, কুসুমের পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে, তখন কিন্তু সম্পূর্ণটা বিভাজন হবে না, একটা মেরু বিভাজন হবে, একটা মেরু, এটা একটা মেরু, এটাও কিন্তু একটা মেরু, এটা একটা মেরু, এটা একটা মেরু বলা যেতে পারে। এখন দেখো এখানে কিন্তু বলতে গেলে পুরাটাই বিভাজন হচ্ছে, সম্পূর্ণটাই বিভাজন হচ্ছে না, কারণ কুসুম তার অল্প, আর বাকি পুরাটাই কি হচ্ছে, বিভাজন হচ্ছে, এটা হচ্ছে হোলোব্লাস্টিক। আর এখানে কুসুম কিন্তু বেশি, কুসুমের পরিমাণ বেশি, পুরা জায়গাটাতে কুসুম, যতটুকুর মধ্যে কুসুম আছে সেটা বিভাজন হবে না, বিভাজন হবে বাকি অংশটা, এই যে জাস্ট একটা মেরু বিভাজন হবে, এই জন্য এটাকে আমরা বলি মেরুব্লাস্টিক। দেখো তা আমরা বলতেই পারতেছি, যদি কুসুম যদি কম থাকে তাহলে সম্পূর্ণটাই বিভাজন হবে, বাকিটাই বিভাজন হবে, এটা হচ্ছে হোলোব্লাস্টিক ক্লিভেজ। আর কুসুম যদি বেশি থাকে তাহলে তার একটা মেরু বিভাজন হবে, সেটাকে আমরা বলতেছি মেরুব্লাস্টিক। এই জায়গাটা বিভাজন হবে না, এই জায়গার কুসুমটাকে, এটাকে আমরা ক্লিভেজ বলি না, এই জায়গার কথাটা এখানে ক্লিভেজ হবে না, ক্লিভেজটাকে বলতেছি আমরা যতটুকু জায়গায় বিভাজন হচ্ছে এটাকে আমরা ক্লিভেজ বলতেছি। তাহলে আমরা বলতেই পারি, তাহলে এখন দেখো হোলোব্লাস্টিক কোনটা, কখন হবে, যখন কুসুম কম থাকে, হ্যাঁ কুসুম কম থাকে, কুসুমের পরিমাণ কম থাকলে, যে ক্লিভেজ হয় তাকে হোলোব্লাস্টিক ক্লিভেজ বলা হয়। আচ্ছা দেখো কথাটা উল্টা হয়ে গেল না, হোল মানে সম্পূর্ণ, কিন্তু আমি কুসুম লিখছি কি অল্প, তুমি মনে রাখবা কুসুমটা অল্প বলেই তো পুরা জিনিসটা বিভাজিত হওয়ার সুযোগ পায়, তাই হোলোব্লাস্টিক ক্লিভেজ। মেরুব্লাস্টিক মানে কি, একটা প্রান্ত, তার মানে বাকি অংশটা কি হবে, বিভাজিত হবে না, কুসুমটা পুরাটা জায়গা দখল করে ফেলছে, বাকি অংশটা অল্প একটু জায়গা, অল্প একটু মেরু বিভাজিত হবে, কুসুম বেশি থাকার কারণে পুরা জায়গাটা দখল করে ফেলছে, অল্প যতটুকু আছে একটা মেরু জাস্ট বিভাজিত হবে, একে মেরুব্লাস্টিক বলবো। কুসুমের পরিমাণ বেশি থাকলে কি লিখবো এখানে, কুসুমের পরিমাণ বেশি থাকলে, এগুলা বুঝার আছে, কিন্তু বুঝছো কিনা আমাকে একটু বলো। এখানে বলতেছে শুক্রাণু নির্মাণের মধ্যে কুসুম আছে কোত্থেকে, এটা একটা আর্টসের স্টুডেন্টও জানবে, তুমি জানো না, এটা তোমার ব্যর্থতা, মানে সায়েন্সের যে বিজ্ঞান বইটা ছিল তো তুমি দেখো না, এটা বিজ্ঞান বই লাগে না, এটা নর্মাল বিষয় যে স্যার ডিম্বাণুর মধ্যে আবার কুসুম আসছে কোত্থেকে, তো কুসুম কোথায় থাকে আমাকে এটা বুঝাও তো দেখি, আমি তোমাদের নতুন করে তোমাদের থেকে শিখবো, কুসুম জিনিসটা কোথায় থাকে এটা বলো, কোন অঙ্গের ভিতর কুসুম থাকে, তাহলে কুসুমটা আমরা কোথায় পাই, তোমার কুসুম বলে তো একটা শব্দ শুনছো তাই না, এই কুসুম কোথায় থাকে বলো, এটা আমাকে উত্তরটা দাও, হ্যাঁ নতুন করে আজকে বিজ্ঞান শিখবো, কুসুম কোথায় পেয়েছো তোমরা, স্যার কুসুম তো স্যার এই হাঁসের ডিমে পাইছে, মুরগির ডিমে পাইছে, তাই মুরগির ডিম কি ডিম না, ডিম্বাণু না, যেটা খাওয়া যায় শুধু শুধু সেটাই চিনো, আর বাকিগুলো চিনো না। মানুষেরও তো ডিম না থাকুক, মানুষের ডিম্বাণু আছে না, মানুষের ডিম না থাকুক, মানুষ ডিম পারে না, কিন্তু ডিম্বাণু তো আছে, এটা তো বিশ্বাস করো, এই যে এটা একটা ডিম্বাণু, হ্যাঁ এই যে এটা ধরো শুক্রাণু,
তাহলে এই যে দেখো, কম হোক আর বেশি হোক, ডিম্বাণুর মধ্যে শুক্রাণু থাকে, ডিম্বাণুর মধ্যে কুসুম থাকে। এটা যদি একটা ডিম্বাণু হয়, ডিম্বাণুর একটা জায়গায় কুসুম থাকে। এই কুসুমের পরিমাণটা যদি বেশি হয় তাহলে এটাকে আমরা বলবো মেরোব্লাস্টিক ক্লিভেজ। ওই কুসুমের পরিমাণ যদি কম হয় তাহলে এটাকে বলবো হোলোব্লাস্টিক ক্লিভেজ। তবে মানুষের ডিম্বাণুতে কুসুম থাকে না বললেই চলে, একদম খুবই কম থাকে, কুসুম থাকে না বললেই চলে। ডিম্বাণুতে কুসুম থাকে, বেশি বেশি কুসুম থাকে ওই বিভিন্ন পাখি, তারপর হচ্ছে মাছের ডিমেও কিন্তু কুসুম থাকে। এগুলো হচ্ছে এই ভ্রূণটাকে পুষ্টি যোগায়। হ্যাঁ, ওদের কাজে হচ্ছে কি ভ্রূণটাকে পুষ্টি যোগানো। আচ্ছা, এই হচ্ছে কথা। আমরা যদি একটু সামনের দিকে যদি যাই, খেয়াল করো, তারপর হচ্ছে ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে আমরা ভাগ করব। কিসের উপর ভিত্তি করে? ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে। ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে। ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে। এটা কিন্তু একটু আগেরটা কি ছিল? বিভাজনের উপর ভিত্তি করে। একটু আগে হচ্ছে যে কত রকমভাবে বিভাজন হয়, এই বিভাজনের উপর ভিত্তি করে ভাগ করছিলাম। এখন কথা হচ্ছে ভ্রূণের যে কোষগুলো এরা কয়টা স্তরে সাজানো থাকে সেটার উপর ভিত্তি করে। তোমাদেরকে যদি আমি বলি, একটু দেখাইতে হয়, ধরো এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে কি ডিম্বাণু। এই যে শুক্রাণু, এই যে ডিম্বাণু, লিখে দিই তাতে আবার তোমাদের বুঝতে অসুবিধা, চিনো না। হ্যাঁ, ধরো এই হচ্ছে শুক্রাণু, ধরো এই হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু মিলে একাকার হয়ে যাবে, নাম কি? জাইগোট। কি বললা তুমি যে এটার মধ্যে শুক্রাণু ডিম্বাণুর মাঝখানে কুসুম করতে গিয়ে আসছে? তুই কি বললি আমারে বলতো? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এই যে শুক্রাণু ডিম্বাণু মিলিয়ে হচ্ছে কি জাইগোট। এখন এই জাইগোটটাই কি হয়? বিভাজিত হয়ে হয়ে, এই জাইগোট বিভাজিত হয়ে হয়ে কি গঠন করে? এখানে জাইগোট কি একটা কোষ, এখানে জাইগোট কি এক কোষই না? এক কোষই জাইগোট। এটাই বিভাজিত হয়ে হয়ে কি হয় বলছিলাম? ভ্রূণ হয় বলছিলাম, তাই তো? ভ্রূণ। তবে এই যে এটা কিন্তু ভ্রূণ, ঠিক আছে, এটা কি এই জাইগোটটা, এটাও কিন্তু ভ্রূণ, এককোষী ভ্রূণ। এটা হচ্ছে এককোষী ভ্রূণ। এখন দেখো এখানে কিন্তু ওই জাইগোটটা বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো বহুকোষী ভ্রূণ। বেসিকটা বুঝো, শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার পর, শুক্রাণু আর ডিম্বাণু মিলন হওয়ার পর দশাটাকে আমরা বলি ভ্রূণ। এটা হচ্ছে এককোষী ভ্রূণ। এককোষী ভ্রূণটাকে বলবো জাইগোট। যখন এই একটা কোষ থেকে যখন কয়েকটা কোষ হবে, এই যে বহুকোষী ভ্রূণ, এটাকে আমরা বলে থাকি একদলা কোষ যখন থাকবে, এটাকে আমরা বলে থাকি মরুলা। এটাকে আমরা কি বলে থাকি? মরুলা বলে থাকি, একদলা কোষ। এই কোষগুলো যখন এক সারিতে সাজানো থাকবে, যখন এরা এক সারিতে সজ্জিত হবে, তখন এটাকে বলা হয়ে থাকে ব্লাস্টোলা। তখন এটাকে কি বলা হয়ে থাকে? ব্লাস্টোলা দশা বলা হয়ে থাকে। এটাও বহুকোষী, এটাও কি বহুকোষী। এই ব্লাস্টোলার কোষগুলো যখন এক সারিতে বা দুই সারিতে সাজানো থাকবে, তখন এগুলোকে বলো গ্যাস্ট্রোলা। যদি এক সারিতে, এখানে কয় সারিতে সাজানো আছে? এই ব্লাস্টোলার কোষগুলো যখন দুই সারিতে অথবা তিন সারিতে সাজানো থাকবে, যখন তিন সারিতে সাজানো থাকবে, এটা হচ্ছে দুই সারি, এটা কি তিন সারি, দুই সারি বা তিন সারিতে যখন সাজানো থাকবে, তখন এইগুলাকে আমরা বলি গ্যাস্ট্রোলা। এখানে গ্যাস্ট্রোলাটা কয় সারি? দুই সারি। এখানে গ্যাস্ট্রোলা কয় সারি? তিন সারি। তো এখানে দেখো, এখানে যে দুইটা সারি আছে, এই বাইরের সারিটাকে বলা হয় একটোডার্ম, ভিতরের সারিটাকে বলা হয় এন্ডোডার্ম।
এখানে বাইরের সারিটাকে বলা হয় অ্যাক্টোডার্ম। দেখা যাচ্ছে রে ওই পাশে? হ্যাঁ। মাঝখানেটাকে বলা হয় মেসোডার্ম। ভিতরেটাকে তোমরা জানো বলা হয় এন্ডোডার্ম। এন্ডোডার্ম। তো দেখো আমরা যদি একটু বলি, দেখো বেসিক জিনিসটা বুঝো তাহলেই ক্লাসিফিকেশনটা বুঝে যাবা। তো আমি যদি আবার একটু বলি, একটু দেখো, শুক্রাণু থেকে ডিম্বাণু হয়, এটাও কিন্তু একটা ভ্রূণ। শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার পরেই যেটা হয় সেটা হয়তো ভ্রূণ। এটাও একটা ভ্রূণ, এটাও কিন্তু একটা ভ্রূণ, এটাও একটা ভ্রূণ, সবাই কিন্তু এখানে ভ্রূণ। দেখো শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার পর এই যে দশাটা, এটা হচ্ছে একটা ভ্রূণীয় দশা, এইটাও একটা ভ্রূণ, এই দশাটাও একটা ভ্রূণ, এটাও একটা ভ্রূণ, এটাও কি, এই যে এটাও ভ্রূণীয়। কিন্তু এই ভ্রূণের এই দশাটা, ভ্রূণের যে এই যে দশাটা আমরা দেখতেছি, এক কোষী যে একটা ভ্রূণ, ভ্রূণের এই দশাটাকে আমরা বলতেছি, এই যে এই দশাটাকে বলতেছি জাইগোট। ভ্রূণের এই দশাটাকে বলতেছি, এই দশা বলতে কি, একদলা কোষ, এটাকে বলতেছি আমরা মরলা, কোষের যে পিণ্ড। তো ভ্রূণের যে দশায় কোষীয় পিণ্ডের মতো দেখাবে সেটাকে আমরা বলি মরলা। আর ভ্রূণের যে দশায় কোষগুলো একটা সারিতে সাজানো থাকবে, এক সারিতে, কয় সারিতে, এক সারিতে সাজানো থাকবে, তখন এই ভ্রূণের এই দশাটাকে বলা হয়, ভ্রূণের এই দশাটাকে বলা হয় ব্লাস্টোলা। আর ভ্রূণের কোষগুলো যখন 2 সারি অথবা 3 সারিতে সাজানো থাকবে, তখন ওই দশাটাকে বলা হয় গ্যাস্ট্রোলা। তো গ্যাস্ট্রোলা এক সারি হইতে পারে, 2 সারি হতে পারে, 3 সারি হতে পারে। সারি 2টা হলে একটা বাইরের দিকে যেটা থাকবে অ্যাক্টোডার্ম, ভিতরের দিকে যেটা থাকবে এন্ডোডার্ম। এখানে 3টা হলে বাইরে একটা অ্যাক্টোডার্ম, মাঝখানে মেসোডার্ম, বাইরে ভিতরে এন্ডোডার্ম। এইগুলো থেকে কিন্তু আমাদের শরীরটা গঠিত হয় পরবর্তীতে। এখান থেকে কিন্তু ওই অ্যাক্টোডার্ম থেকে আমাদের ত্বক গঠিত হয়, চুল গঠিত হয়, দাড়ি গঠিত হয়, আরও অনেক জিনিস হয়। মেসোডার্ম থেকে হয় হৃৎপিণ্ড, রক্ত, এগুলো। অ্যান্ডোডার্ম থেকে কি তৈরি হয়, ওই যে পরিপাক নালীর কিছু অংশ হয়, আর দেহের বিভিন্ন অংশ অ্যান্ডোডার্ম থেকে তৈরি হবে। কথা বুঝছো? তো এই জায়গাটা দেখো, আমাকে বলো যে এই বেসিক জিনিসটা বুঝছো কিনা তোমরা, তাহলে পরের জিনিসগুলো তাহলে বোঝানোটা পরে সহজ হয়ে যাবে। লাস্টের দিকে আমরা 2টা জিনিস পাইলাম। এখানে দেখো একটা গ্যাস্ট্রোলা পাইছি, 2 সারিতে সাজানো থাকবে কোষগুলো, আর একটা পাইছি 3 সারিতে থাকবে। তো যে কোষগুলো, আচ্ছা এটা আগে বুঝছো কিনা আগে আমাকে বলো, এটা আগে বুঝছো কিনা আমাকে বলো, তাড়াতাড়ি করে জানাও, তাড়াতাড়ি করে জানাও, তাড়াতাড়ি করে জানাও। হ্যাঁ, তো দেখো এটা এখানকার পড়া না যে অ্যাক্টোডার্ম থেকে কি কি তৈরি হয়, এন্ডোডার্ম থেকে কি কি তৈরি হয়, এটা এখানকার পড়া না, এটা মানব জীবনের ধারাবাহিকতা ওই চ্যাপ্টারের পড়া, এটা এখানে দরকার না। তুমি জাস্ট এইটা মাথায় রাখো, শুক্রাণু ডিম্বাণু মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে জাইগোট। এটা হচ্ছে মানে এখন একজন বলতেছে স্যার ভ্রূণ জিনিসটা কি, ভ্রূণ জিনিসটা কি, বা এতক্ষণ পরে যদি বলতাম ভ্রূণ জিনিসটা কি, তাহলে কী বলতাম? সহজভাবে বলি, তুমি যতক্ষণ মানে মিলন হওয়ার পরেই তো জন্মের সৃষ্টি হয়, তাই তো? তো শুক্রাণু ডিম্বাণু মিলন হওয়ার পর যতক্ষণ মতো মায়ের পেটে থাকবে ততক্ষণ পর্যন্ত ভ্রূণ। ঠিক আছে, আমি আবারও বলি, ধরো মিলন, শুক্রাণু ডিম্বাণু মিলন হয়েছে, মিলন হওয়ার পর যে জিনিসটা হয়েছে এটাও ভ্রূণ, মায়ের পেট থেকে বের হওয়া পর্যন্ত পুরোটাকে আমরা ভ্রূণ বলি। ভ্রূণের একটা দশা, একদম শুরুতে 2টা কোষ মিলে যে একটা কোষ হবে, এই ভ্রূণের এই দশাটাকে বলা হয় জাইগোট। যখন কোষগুলো একটা দলার আকারে বা একটা কোষপিণ্ডের আকারে থাকবে সেটাকে আমরা মরলা বলি। আর কোষপিণ্ডগুলো যখন একটা সারিতে সাজানো থাকবে তখন ভ্রূণের এই দশাটাকে ব্লাস্টোলা বলবো। যখন কোষের পিণ্ডগুলো 2 সারিতে সাজানো থাকবে অথবা 3 সারিতে সাজানো থাকবে তখন এগুলোকে বলা হয় গ্যাস্ট্রোলা বলা হয়। তো গ্যাস্ট্রোলাটা কয় রকমের পাইছি আমরা? যে 2 সারিতে সাজানো গ্যাস্ট্রোলা পাইছি, 3 সারিতে সাজানো গ্যাস্ট্রোলা পাইছি। তো যাদের যে সকল প্রাণীর গ্যাস্ট্রোলার কোষগুলো 2 সারিতে সাজানো থাকে তাদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। তো দেখো ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে কত রকম বলতে পারি। একটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরী প্রাণী যেটা তোমরা অলরেডি জানো, পড়াইছি লাস্ট
ক্লাসটাই ছিল, উদাহরণ হতে পারে হাইড্রা। ঠিক আছে, আর হচ্ছে ত্রিস্তরী প্রাণী। ত্রিস্তরী মানে দ্বিস্তরী কারা? যাদের গ্যাস্ট্রোলা দশাটা মানে মায়ের পেটে থাকা অবস্থায়, বলছে ভ্রূণ কি জিনিস, মায়ের পেটে থাকা অবস্থায় সহজ করে বলি, যে ভ্রূণটা যদি দুইটা সারিতে সাজানো থাকে, কয়টা? দুইটা সারিতে সাজানো থাকে, এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আর উদাহরণ হচ্ছে হাইড্রা। যদি গ্যাস্ট্রোলা দশাটা, এখন আবার কেউ জিজ্ঞেস করবে, স্যার দেখি তো স্যার, আমি কেটে দেখি, আমার ভিতরে তো 3টা স্তর আমি পাচ্ছি না। এখন তো পাবা না, এটা তুমি যখন মায়ের পেটে ছিল তখন। ঠিক আছে, এখন তোমার শরীর কেটে দেখলে তো 3 স্তর পাবা না, পাবা রক্ত। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি যদি বলি ত্রিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী হচ্ছে কারা? যারা ভ্রূণীয় অবস্থায়, ভ্রূণীয় অবস্থায় যাদের গ্যাস্ট্রোলা দশায় 3টা স্তর থাকে, তাদেরকে বলা হয় ত্রিস্তরী প্রাণী। ত্রিস্তরী প্রাণী উদাহরণ মানুষ বলতে পারো। এখন দেখো, খেয়াল করো, এই দ্বিস্তরী প্রাণীর একটা ইংলিশ আছে, নাম হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক। এই ত্রিস্তরী প্রাণীর একটা উদাহরণ আছে, নাম হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক। ট্রিপ্লোপ্লাস্টিক, জীবনটাই প্লাস্টিক। ঠিক আছে, বুঝছি কিনা? আজকে আর দিব না, ওভারডোজ হয়ে যাবে। হ্যাঁ, বুঝছো কিনা? হ্যাঁ, এখানে একজন বলছে যে ক্লাসটা রেকর্ডেড করতে এসেছি, কিন্তু ক্লাস তো এখনো চলছে। ভেরি গুড। এখন একজন বলতেছে মিলন কি ভাইয়া? তুই যদি অফলাইন ক্লাসে থাকতি তাহলে দেখাইতাম মিলন কারে কয়। মানে সুদূর বুদূর করার জায়গা পাস নাই না। ভিডিও টিভি আছে পাশে, এমনকি ওখানে দেখানোর আজকে সিস্টেম নাই, না তো দেখাই দিতাম। এই যে দেখাই দিই, আপাতত টিভিটাই দেখো, তারপর নেক্সট ক্লাসে মিলনটা দেখাবো। এটা একটু ধরো তো। হ্যাঁ, আগামী ক্লাসে এই যে মিলনটা এখানে দেখাই দিব তাহলে। হ্যাঁ, আপাতত আজকে এই পর্যন্তই থাক, ওভারডোজ হয়ে যাবে না হয়। তো জানো চিত্রাঙ্গ করা জায়গা পাস না, মিলন কারাকা সিনস না। ঠিক আছে, থাক, বাই।